তাহলে আমাদের প্রথমেই আপনি 16 নাম্বার যে চ্যাপ্টার এটা মনে রাখবেন যে এই 16 নাম্বার চ্যাপ্টারে মানবদেহের বিরুদ্ধে যে অপরাধগুলো সংগঠিত হয় এটা এখানে বর্ণনা করা আছে। আর দ্বিতীয়ত আরেকটা যেটা মনে রাখবেন ওইটাও একটা এমসিকিউ, যে মানবদেহের বিরুদ্ধে যে অপরাধগুলো কোথায় বর্ণনা করা আছে, কত নাম্বার চ্যাপ্টারে বা কত নাম্বার সেকশনে। তাহলে 16 নাম্বার আমাদের যে অধ্যায় এখানে আমরা পাবো, আর 299 থেকে 377 এতটুকু প্রাথমিকভাবে মনে রাখবেন। তো আমরা এটাকে মনে রাখার জন্য চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই ক্যাটাগরিতে ভাগ করলে যেটা সুবিধা, আপনার দীর্ঘদিন মনে থাকবে, আপনি এত সহজে কিন্তু ভুলবেন না। এখানে আমরা এমন অপরাধ পাবো যেটা জীবনকে প্রভাবিত করবে, মানুষের যে মৃত্যু ঘটাইতে পারে এরকম। তাহলে প্রথম অপরাধ হচ্ছে যেখানে একজন ব্যক্তির জীবন চলে যাবে, ডেথ হবে, মানে জীবনকে প্রভাবিত করবে। আরেকটা অফেন্স যেটা আপনার শরীরকে প্রভাবিত করবে, মানে আপনি আঘাত পাইলেন, ব্যথা পাইলেন এরকম, বা আপনাকে হুমকি দিল, শারীরিকভাবে ধাক্কা দিল, এরকম হইতে পারে যেটা শরীরকে প্রভাবিত করবে। আরেকটা যেটা আমরা পাবো যে আপনার স্বাধীনতাকে প্রভাবিত করবে, মানে আপনি কোথাও যাইতে চাচ্ছেন, কেউ যেতে দিচ্ছে না, কোথাও আটক করে আপনাকে রাখছে। আরেকটা হচ্ছে যে আপনার সেক্সুয়ালিটি বা যৌনতাকে প্রভাবিত করবে। তাহলে মানবদেহের বিরুদ্ধে যে অপরাধগুলো আমাদের পেনাল কোডে আছে আমরা চারটা ক্যাটাগরিতে নিয়ে যাব। একটা হচ্ছে যেটা আমাদের জীবনকে প্রভাবিত করবে, আরেকটা হচ্ছে যেটা আমাদের বডি বা শরীরকে প্রভাবিত করবে, যেটা আরেকটা হচ্ছে আমাদের ফ্রিডম বা স্বাধীনতাকে প্রভাবিত করবে, আরেকটা হচ্ছে যে সেক্সুয়ালিটি বা যৌনতাকে প্রভাবিত করবে। এই চার ক্যাটাগরিতে আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর প্রতিটারই আবার সাব ক্যাটাগরি আমরা পাবো দুইটা করে। এখন দেখেন এখানে একটা হচ্ছে যে বাস্তব মানুষের জীবন, আর একটা হচ্ছে যে গর্ভের যেই বাচ্চা কাচ্চা আছে যারা এখনো দুনিয়াতে আসে নাই, গর্ভবতী, গর্ভের মহিলার সন্তান, এই রিলেটেড পাবো। তাহলে জীবনকে প্রভাবিত করে পেনাল কোডে দেখা যাচ্ছে যে যে শিশুটা জন্মগ্রহণ করছে তাকে আমরা বলতেছি যে বাস্তব মানুষ, আর যে এখনো জন্মগ্রহণ করে নাই, মায়ের গর্ভে আছে, সেটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে গর্ভের সন্তান, তার জীবনটাও প্রভাবিত হইতে পারে। মানে আপনি যদি মাতৃগর্ভে কারো হত্যা করেন সেটাও অপরাধের মধ্যে আসবে। এরপরে শরীরকে প্রভাবিত করে এটাকেও দুই ভাগে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে আমাদের আঘাত, গুরুতর আঘাত, আরেকটা হচ্ছে আমাদের বল প্রয়োগ এবং আক্রমণ। স্বাধীনতাকে প্রভাবিত করে আপনাকে অবৈধভাবে বাধা দিল, অবৈধ আটক করলো, আরেকটা হইতে পারে আপনারা অপহরণ করলো বা মানুষ হরণ করলো। আর যৌনতাকে প্রভাবিত করতে পারে, এটা হচ্ছে একটা আমাদের ধর্ষণ, আর একটা হচ্ছে যে আনন্যাচারাল লাস্ট বা অপ্রাকৃতিক লালসা। তাহলে আপনি যদি এই ভাগটা একবার বুঝে নিতে পারেন, আপনার জন্য টোটাল যে সামনের দিকের জিনিসগুলো এগুলো ইজি হবে। আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা পড়া দরকার, কোনটা না পড়লেও চলবে। তো আমরা প্রথমেই 299 থেকে 311 পর্যন্ত যে সেকশনগুলো আছে এগুলোর মধ্যে আমাদের বাস্তব জীবনটাকে প্রভাবিত করতেছে, তো আমরা এটা প্রথমে দেখার চেষ্টা করব। দেখেন বইয়ের ভাষায় না গিয়ে আপনি যদি নিজেও চিন্তা করেন, একটা মানুষের জীবন, আমরা দুনিয়াতে আসছি, জীবন এমন একটা গিফট আমাদের যেটা দ্বিতীয়বার পাওয়া যায় না। একটা মানুষ যদি দুনিয়া থেকে একবার চলে যায় দ্বিতীয়বার কিন্তু সে আর ফেরত আসে না। তো আমরা এখানে দেখতে পারি যে একটা মানুষের মৃত্যুটা তিন ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে যে ন্যাচারাল ডেথ, যেখানে ব্যক্তির বয়স হয়েছে অথবা স্বাভাবিকভাবে সে মারা গেছে। তাহলে ন্যাচারাল ডেতে আমাদের এখানে পড়ার কিছুই নেই, মানুষ ক্ষণস্থায়ী, যা কয়দিন বাঁচার বাঁচবে, তারপরে সে মারা যাবে। আর দুই প্রকারের, যেই একটা হচ্ছে যে সুইসাইড, যেটা আমরা সবাই জানি, যে ব্যক্তি নিজেকে নিজে কি করলো, আত্মহত্যা করলো, এটা হচ্ছে আমাদের সুইসাইড। আর আমরা যেটা বেশি করে পড়বো সেটা হচ্ছে হোমোসাইড বা অপর কর্তৃক হত্যা। তাহলে এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে ন্যাচারাল ডেথ, এই ক্যাটাগরিতে আসবে না, এখানে পড়ার কিছুই নেই। আর একটা হচ্ছে সুইসাইড, আর একটা হচ্ছে হোমোসাইড। তো সুইসাইড রিলেটেড আমরা তিনটা সেকশন পাবো, তিনোটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর হোমোসাইড রিলেটেড আমরা বাকি আলোচনাটাই আমাদের চলবে। তাহলে দেখেন একটা মৃত্যুকে যখন আমরা নিচ্ছি, ডেথটাকে আমরা, সুইসাইডটা পৃথকে রাখতেছি, এটা পরে পড়বো আমরা। হোমোসাইড মানে হচ্ছে যে একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তির জীবন নাশ করা, যদিও এটা একটা ল্যাটিন ফ্রেম। হোমোসাইড মানে হচ্ছে যে আসলে কোনো কিছুর মাথা কর্তন করে দেওয়া। তো আমরা বোঝার জন্য বলি যে একজন ব্যক্তি কর্তৃক যদি আরেকজন ব্যক্তির জীবন নেওয়া হয়, আইনের ভাষায় এটাকে বলে যে হোমোসাইড। এখন আইনের ভাষায় হোমোসাইড দুই প্রকার। একটা হচ্ছে লফুল হোমোসাইড, যেমন আমরা প্যানাল করে পড়ে এসেছি আমাদের 76 থেকে 106-এর মধ্যে,
যেখানে আপনি আইনগত একটা বৈধতা পান। যেমন ধরেন যে কারো বিচার হয়েছে, এখন জল্লাদ তার ফাঁসি দিবে, ফায়ারিং স্কোয়াডে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে, তো সবগুলা কি লফুল হোমোসাইড, যদিও একজন আরেকজনের জীবনটা নিচ্ছে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের আনলফুল হোমোসাইড, যেটা এখন আমরা পড়ব। তাহলে একজন মানুষ মারা গেল, আর এই মারা যাওয়ার পিছনের কাহিনী হচ্ছে অন্যজন মারছে, আমরা বলতেছি যে হোমোসাইড। তো প্রথমে আমরা দেখবো এটা কি লফুল হোমোসাইড না আনলফুল। লফুল হলে কিছু করার নাই, স্বাভাবিকভাবে থেকে যাবে। আর আনলফুল যখন হবে তখন আমাদের এই পাঁচটা অবস্থার কোনো একটা হবে। তাহলে আনলফুল হোমোসাইড বলতে আমরা এই পাঁচটা অবস্থার কোনো একটা অবস্থা পাবো, যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অন্যায়ভাবে জীবন নাশ করলো। সর্বপ্রথমে আমরা যেটা পাইতে পারি সেটা হচ্ছে যে আমাদের ইনফেন্টিসাইড বলি আমরা, মায়ের গর্ভে সন্তানকে যে হত্যা করা, যেমন মিসক্যারেজ করা হয়, গর্ভপাত করা হয়। তো এটা বাংলাদেশে অপরাধ। আপনি মহিলার একান্তই জীবন নাশ হয়ে যাবে এই সম্ভাবনা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে গর্ভপাত করানোটা আইনগত দণ্ডনীয় অপরাধ। তাহলে 1 নম্বর আমরা পাচ্ছি কি আনলফুল হোমোসাইডের মধ্যে ইনফেন্টিসাইড, অর্থাৎ 1 বছরের কম বয়স্ক অথবা মায়ের গর্ভে যে শিশু, এটাকে হত্যা করা হচ্ছে ইনফেন্টিসাইড। এরপরে আমরা পাবো কি কালপেবল হোমোসাইড, যেটার মধ্যে আমাদের মাথা ঘুরে যায়, যেটাকে আমরা বলি যে অপরাধমূলক নরহত্যা। এরপরে আমরা পাবো মার্ডার। আরেকটা পাবো আমরা নেগলিজেন্সের কারণে যদি আপনি কারো জীবন নেন, এটাও আনলফুল হোমোসাইডের মধ্যেই আসবে। আরেকটা হচ্ছে আপনি যদি রাশ ডাইভিং করেন, করে যদি কারো জীবন নেন, এটাও আনলফুল হোমোসাইডের মধ্যে আসবে। তাহলে এখান থেকে আমরা মোটামুটি যদি বলি, দুইটাকে আমরা বাদ দিতে পারি, দুইটাই সেকশন আছে, শুধু একটু শাস্তিটা পড়লে আমাদের জন্য যথেষ্ট। একটা হচ্ছে যে রাশ ডাইভিং, মানে আপনি গাড়ি অথবা অন্য কোনো মোটরসাইকেল যানবাহন যদি বেপরোয়া গতিতে চালিয়ে কারো যদি জীবন নাশ করেন, এটা একটা আনলফুল হোমোসাইড, তবে তার শাস্তিটা ফিক্স করা আছে, খুবই সামান্য দেওয়া আছে, বেশি কিন্তু না, মোটামুটি সেখানে 3 বছর পর্যন্ত দেওয়া আছে। আর নেগলিজেন্সের কারণে, আপনার অবহেলার কারণে যদি কারো মৃত্যু ঘটে, আপনার কোনো ইন্টেনশন নাই, ইচ্ছা নাই, এই নেগলিজেন্সের কারণে যদি কারো মৃত্যু ঘটে, সেক্ষেত্রে আপনার শাস্তিটা ম্যাক্সিমাম 5 ইয়ার পর্যন্ত। তো এটা আমরা 304-এর এ এবং 304-এর বিতে পড়বো। তো এই দুটো আমরা যদি বাদ দেই, মূল আলোচনাটা কিন্তু আমাদের এই যে নরহত্যা আর মার্ডারের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা প্রথমেই যে বেসিক জিনিসটা পড়লাম, আপনার দায়িত্ব হচ্ছে এটা একটু লেখার চেষ্টা করবেন। এই বেসিক ফর্মটা যদি আপনার মাথায় একবার স্ট্রাকচারটা নিতে পারেন, বাকিটা ইজি, এত কিছুই না, এত জটিল কিছুই না। যদিও দেখবেন যে কোনো টিচার আপনাদের 2 ঘন্টা পড়ানোর পরও আপনারা যদি বলি ভাই কালপেবল হোমোসাইড আর মার্ডারের মধ্যে পার্থক্য কি, আপনার মাথায় আসবে না। অথচ 2 মিনিটের কিন্তু পড়াশোনা, অত কিছুই না। তো যাই হোক, এমসিকিউর জন্য আপনাকে সরাসরি সেকশন নাম্বার জিজ্ঞেস করে যে কালপেবল হোমোসাইড কত ধারায় আছে, তো তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেকশন নাম্বারটা মনে রাখবেন, 299, কালপেবল হোমোসাইড বা অপরাধমূলক নরহত্যা। এখন দেখেন, অপরাধমূলক নরহত্যা হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করব। কোনটা? ব্যক্তি মারা গেল, অন্য যদি মারে তাহলে আমরা হোমোসাইডে নিব। এরপরে দেখবো এটা লফুল না আনলফুল, যদি এটা লফুল হয় কিছু করার নাই। তারপরে নিয়ে আসবো আমরা আনলফুল যদি হয়, তখন দেখবো যে এটা রাশ ড্রাইভিং কিনা, নেগলিজেন্স কিনা, ইনফেন্টিসাইড কিনা। এগুলো যদি না হয় তখনই আমাদের এই কালপেবল হোমোসাইডে আসবে। তার মানে উপরে যে আমরা এটা পড়লাম কি জন্য? জাস্ট কালপেবল হোমোসাইডে একটা মৃত্যুকে নিয়ে আসার জন্য। তাহলে প্রতিটা মৃত্যুই কিন্তু কালপেবল হোমোসাইডে আসবে না। যেটা লফুল সেটা বাইরে যাবে, যেটা রাশ ড্রাইভিং বাইরে যাবে, নেগলিজেন্সটা বাইরে চলে যাবে, ইনফেন্টিসাইড বাইরে চলে যাবে। তাহলে কালপেবল হোমোসাইড এইগুলাকে বাদ দিয়ে যখন আমরা আসব, তখন বলতেছে যে এই 3টা উপাদান দিয়ে আপনি বাদ দিবেন। আমরা যেগুলো বাদ দিব, বাদ দেওয়ার পিছনে তো কিছু আমাদের মাপকাঠি লাগবে, প্যারামিটার লাগবে। প্যানেল করে আমরা একটা বলছি যে আপনার যে কোনো অপরাধের পিছনে মূল মেন্স ক্রিয়া লাগবে, মানে অপরাধ করার ইচ্ছা থাকতে হবে। তাহলে ওই জন্য 1 নম্বর উপাদান বলতেছে যে আপনি যদি আরেকজন ব্যক্তিকে মারেন, ধরেন যে আপনার দ্বারা আরেকজন ব্যক্তির হত্যা হয়ে গেছে, তো প্রথমে আমরা দেখবো যে আপনার কোনো ইন্টেনশন ছিল কিনা, আপনার মেন্স ক্রিয়া ছিল কিনা, ওই ব্যক্তিকে মারার কোনো ইচ্ছা ছিল কিনা। যদি ইচ্ছা থাকে তাহলে কালপেবল হোমোসাইডে চলে আসবে, যদি না থাকে এটা আসবে না। অন্য কিছু হইতে পারে কিন্তু কালপেবল হোমোসাইডে আসবে না, যেহেতু আপনার ইন্টেনশন নাই। এইরকমও একটা আপনি উদাহরণ পাবেন, যেমন ধরেন যে আপনি, যে, জঙ্গলে গেছেন শিকার করতে, আপনি পাখি মারবেন,
এখন আপনি গুলি করলেন, গাছের আড়ালে নর্মালি কেউ থাকার কথা না, একজন ছিল, আপনার গুলি লেগে সে মারা গেল। তো এইরকম ক্ষেত্রে আমাদের এই 299 উদাহরণগুলো বলে যে আপনি কোনো অপরাধ করেন নাই, কারণ আপনার না এখানে কোনো ইন্টেনশন কিন্তু আপনার ছিল না কাউকে মারার। আর সেখানে আপনার কোনো নলেজও নাই এই জঙ্গলে যে মানুষ আসবে, কেউ নাই চতুর্দিকে, তার মানে আপনি কোনো অপরাধ করেন নাই। তো এই 1 নাম্বারটা যদি আমরা ফুলফিল করি বা না করি, যে ধরলাম যে 1 নাম্বার দিয়ে আমরা পাচ্ছি না একটার মধ্যে, তাহলে 2 নাম্বারে আমরা যাব। আপনি একজন ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করছেন, তাকে চর মারছেন, থাপ্পড় মারছেন, লাঠি দিয়ে মারছেন। তো মারার পরে আপনি যে তারে মারছেন, আপনার আঘাতের কারণে সে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, এইরকম অবস্থা। ধরেন যে আপনার কাছে একটা লাঠি ছিল, তার মাথার মধ্যে 3-4টা আপনি মারছেন, নর্মালি এটাতে মারা যাওয়ার কথা না, কিন্তু ওই বেচারা মারা গেছে। তো এই জন্য এই উপাদানটা বলে, যদি আপনি কাউরে শারীরিকভাবে কোনো আঘাত করেন, যে আঘাতে নর্মালি মানুষ মারা যায় না, তবে লাইকলি চাইলে মারা যাইতে পারে, না চাইলে নাই, কোনো কনফার্মেশন নাই, প্রবাবিলিটি নাই যে মানুষ মারা যাবে, কিন্তু যদি মারা যায় তাহলে কালপেবল হোমোসাইডে আসবে। 3 নম্বর উপাদান বলতেছে যে আপনার ইন্টেনশন নাই, আপনি শারীরিকভাবে তারা আঘাত করেন নাই, কিন্তু আপনি যে কাজটা করতেছেন এই ব্যাপারে আপনার নলেজ আছে যে এইটার ফলে কোনো ব্যক্তি মারা যাইতে পারে। আপনি 5তলা বাড়ির উপরে থাকেন, এখন আপনি ছাদের উপরে গেলেন, গিয়ে আপনি কি করলেন, সেখান থেকে আপনার যে হাতের যে মোবাইলটা আছে সেটা আপনি, নিচে একজন ব্যক্তি যাচ্ছে তার মাথার উপর ফালাইলেন। তো নর্মালি আপনার এতটুকু নলেজ আছে যে আপনার মোবাইলটা যদি কারো মাথার মধ্যে পড়ে তাহলে সে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, 100% মারা যাবে এটা কোনো সিউরিটি না, কিন্তু ওই বেচারা মারা গেল। তাহলে আপনি নলেজের কারণে আপনি কালপেবল হোমোসাইডের মধ্যে আসবেন। তাহলে এই 3টা উপাদান, আশা করি 3টাই লাগবে এমন না, অথবা অথবা, প্রতিটার মধ্যে অথবা অথবা মনে রাখবেন, এগুলো এন্ড এন্ড কিন্তু না। তাহলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তি কর্তৃক কোনো কারণবশত মৃত্যু সংগঠিত হয়, আমরা প্রথমেই এই 3টা প্যারামিটার সেখানে দিব, যে কোনো ইন্টেনশন খুঁজে পাচ্ছে কিনা, ইন্টেনশন নাই। তারপরে দেখব যে তার শারীরিক কোনোভাবে আঘাত করছে কিনা, যদি সেটাও না করে তখন আমরা দেখব যে আসলে এই ঘটনার পিছনে যে অপরাধটা করছে তার নলেজ ছিল কিনা। যদি কোনো একটা না থাকে তাহলে আমরা বলবো যে এটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসে নাই। মানে এই যে অপরাধটা হইল এটা অন্য কিছু হইতে পারে, ওই যে বেপরোয়া যান হইতে পারে, নেগলিজেন্স হইতে পারে, অথবা অন্য কিছু হইতে পারে, কিন্তু এটা কালপেবল হোমোসাইড না। তাহলে এই 3টা উপাদান মনে রাখলে আপনার 3 ঘন্টা পড়ার দরকার নাই, উপাদানই 3টা, আপনি 3 ঘন্টা কেন পড়বেন? এমসিকিউতে আসলে আপনার কি আসবে, নিচের কোনটা কালপেবল হোমোসাইডের উপাদান না, বা কোনটা কালপেবল হোমোসাইডের উপাদান। তাহলে একটা হচ্ছে ইন্টেনশন, একটা হচ্ছে বডিলি ইনজুরি, একটা হচ্ছে নলেজ। যে কোনো একটা থাকলে আমরা বলতে পারবো যে এটা কি হইল, কালপেবল হোমোসাইড হইল। এখন এটার ভিতরে কিছু কন্ডিশন দেওয়া আছে যেগুলো মাঝে মধ্যে আপনার 4টা এমসিকিউর অপশনের মধ্যে একটার মধ্যে দিতে পারে, দেয়, অলরেডি দিছে, কিছু কিছু এমসিকিউতে ছিল। এখন ধরেন যে আমরা কি করি, সবাই মুসলিম ব্যক্তি হইলে অপরাধ করলে বলি যে এটা শয়তানের দোষ, শয়তানের ফান্দে পড়ে আমি অপরাধটা করছি। তো এইরকম অপরাধীরাও বিভিন্ন প্রকার ভাবে অজুহাত নিতে চায়, তো ওই অজুহাতগুলা বন্ধ করার জন্য প্রথমেই বলতেছে, যদি দেখি যে বডিলি আঘাতের কারণে একজন ব্যক্তি মারা গেছে, এখন অপরাধী বা আসামি বলতেছে যে সে পূর্ব থেকে অসুস্থ, পূর্ব থেকে তার শরীরের আঘাত, আমি শুধু তার সামান্য টাচ করছি, সে তো আগে থেকেই অসুস্থ, অথবা আমি তো তার মৃত্যুর জন্য দায়ী হইতে পারি না। তো প্রথম কন্ডিশন বলতেছে যে না, আপনি পার পাবেন না। যদিও সে পূর্ব থেকে অসুস্থ হয়, শারীরিকভাবে জখমপ্রাপ্ত থাকে, আঘাতপ্রাপ্ত থাকে, কিন্তু আপনার ওই সামান্য টোকার কারণে, সামান্য আঘাতের কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়েছে, সে 10 দিন পরে মারা যাইতো, আপনার কারণে আজকে মারা গেছে, অতএব তার মৃত্যুর জন্য আপনি দায়ী। তার মানে আসামি এই অজুহাত নিতে পারবে না যে ভিকটিম পূর্ব থেকে অসুস্থ, পূর্ব থেকেই সে অক্ষম, এইরকম অজুহাত চলবে না। 2 নম্বর আসামি যেই, বা আসামির উকিল ডিফেন্স লয়ার হিসাবে যেই যুক্তিটা দিবে সেটাও এখানে বন্ধ করে দিচ্ছে, যে তার আমার মক্কেল মারছে তো মারছে, সময় মতো যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো, ভালো অপারেশন করতো, উপযুক্ত চিকিৎসা করাইতো, সে তো মরতো না। তো 2 নম্বর কন্ডিশন বলতেছে তার চিকিৎসা করাক বা না করাক তাতে কিচ্ছু আসে যায় না। আপনি তারে বডিলি ইনজুরি দিচ্ছেন, আপনি আঘাত করছেন, আপনার আঘাতের কারণে সে মারা গেছে, চাই তার চিকিৎসা হোক বা না হোক সেটা আপনার দেখার বিষয় না। চিকিৎসা হইলে হয়তো সে বাঁচতো, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি তারে তো আঘাত করছেন,
তাহলে এই প্রথম দুইটা কন্ডিশন হচ্ছে আসামির আইনজীবীরা যে ডিফেন্স নিবে এটা প্রথমেই বন্ধ করে দিছে। তাহলে একটা কি, আপনি যদি আঘাতজনিত কারণে হত্যা মামলার আসামি হন, পূর্ব থেকে তার আঘাত ছিল, জখম ছিল, অসুস্থ ছিল, এই অজুহাত নিতে পারবেন না। 2 নম্বর হচ্ছে উপযুক্ত চিকিৎসা করাইলে সে বাঁচত, এই অজুহাতও নেওয়া যাবে না। 3 নম্বর, নর্মালি এখানে একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে যে মায়ের গর্ভে যে সন্তান আছে, এই সন্তানকে যদি কেউ হত্যা করে, মায়ের গর্ভেই যদি হত্যা করে, যেভাবেই করুক, চাই মেডিসিন দিয়ে করুক, উপর দিয়ে মেরে করুক, যেভাবেই করুক, বলতেছে এটা কালপেবল হোমোসাইড না, মানে এটা হোমোসাইডের মধ্যে আসবে না, ক্লিয়ার কথা। তাহলে মায়ের গর্ভের যে সন্তান, এটাকে যদি কেউ হত্যা করে, এটা হোমোসাইডের মধ্যে আসবে না, মানে এটাকে আমরা বলবো না যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে। তবে এইটা আমরা বলতে পারি যদি ওই মহিলার গর্ভ থেকে সন্তানের কোনো অংশ, সেটা হাত হোক, পা হোক, কোনো অংশ যদি বের হয়, সামান্য অংশ বের হয়, এবং চাই সে সম্পূর্ণরূপে শ্বাস প্রশ্বাস নেক বা না নেক, যদি তখন কেউ এমন কোনো কাজ করে যার কারণে ওই বাচ্চাটা মারা যায়, তাহলে সেটা কালপেবল হোমোসাইড হইতে পারে। তাহলে এই 3টা শর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্ব থেকে অসুস্থ, আসামির কোনো সুবিধা নাই, চিকিৎসা করাইলে ভালো হইতো, এই অজুহাত আসামি নিতে পারবে না। মায়ের গর্ভে সন্তানকে হত্যা করা হোমোসাইডের মধ্যে আসবে না, তবে আসতে পারে যদি সন্তানের কোনো অংশ, অঙ্গ প্রত্যঙ্গ দেহের বাইরে আসে, তারপরে যদি কেউ এমন কোনো কাজ করে যার কারণে তার মৃত্যু ঘটছে, তাহলে সেটা কালপেবল হোমোসাইডে আসতে পারে। তাহলে এই 3টা শর্ত আপনি অবশ্যই মনে রাখবেন। মাঝে মধ্যে অপশনে দিয়ে দেয় যদি কঠিন পরীক্ষা হয়, ব্যাখ্যামূলক যদি এমসিকিউ থাকে। তাহলে এই যে 299, এটা আপনার লিখিত পরীক্ষারও কিন্তু একটা প্রশ্ন। লিখিত পরীক্ষায়ও আপনাকে যে জিনিসটা একটা প্রশ্ন হইতে পারে যে কালপেবল হোমোসাইড কি, কালপেবল হোমোসাইড কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করেন। তো সেই ক্ষেত্রে আপনার এইখানে জাস্ট আর কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য মোটামুটি 10 মার্কের একটা কিন্তু প্রশ্ন রেডি। তো এই জন্য যারা লিখিততে ফেল করেন, আপনি যদি এমসিকিউতে যদি উপাদানটা যদি বুঝে একবার পড়েন, লিখিত কোশ্চেন করার আপনার দরকার নাই। তাহলে এখান থেকে আমরা 299 মনে রাখবো। সেকশন নাম্বার, এটা আমাদের একটা এমসিকিউ, 3টা উপাদান, এটা একটা এমসিকিউ, বিশেষ 3টা কন্ডিশন, এটা একটা এমসিকিউ। টোটাল এই 3টা এমসিকিউর যে কোনো একটা আসতে পারে। এরপরে 300 নাম্বার ধারা, এটা নিজে একটা এমসিকিউ যে মার্ডার কত ধারায় আছে, 300 নাম্বার। এখন মার্ডারটা বুঝাইতে গেলে 2 ঘন্টাও বুঝবেন না, সহজে জাস্ট মনে রাখেন এতক্ষণ আমরা 299তে যেটা পড়লাম, এই যে 299তে যেটা পড়লাম, যেটা কালপেবল হোমোসাইড হইছে, এই কালপেবল হোমোসাইডটা এখন মার্ডারে কনভার্ট হইতে পারে, নাও হইতে পারে। তাইলে 299তে যে কালপেবল হোমোসাইড পড়লাম আমরা, ইন্টেনশন দেখলাম, বডিলি ইনজুরি দেখলাম, নলেজ দেখলাম, যার কারণে কালপেবল হোমোসাইডে আসলো। এখন এইখান থেকে কিছু স্পেশাল প্রজাতি পাবো, স্পেশাল আমরা মৃত্যু পাবো, যেটাকে আমরা মার্ডারে নিয়ে যেতে পারবো। তাহলে ওভারঅল কথা হইলো এই টোটাল জিনিসটা আমাদের কালপেবল হোমোসাইডে আসলো। এখন এর ভিতরে আমরা স্পেশাল কিছু প্রিমিয়াম কোয়ালিটির কি পাবো, মৃত্যু পাবো, যেগুলার জন্য আমরা বলবো যে এটা মার্ডার। তাহলে কালপেবল হোমোসাইড আর মার্ডারের পার্থক্যটা কি? পার্থক্য কিছুই না, কালপেবল হোমোসাইডের বিশেষ প্রজাতি হচ্ছে মার্ডার। এখন ওই প্রজাতির কন্ডিশন দেখতে হবে, তার বৈশিষ্ট্য দেখে আমরা বলতে পারবো যে কালপেবল হোমোসাইডের ভিতরে কোনটা হচ্ছে আপনার মার্ডার। যেমন আপনার সমাজের মধ্যে আপনি বলতে পারেন যে এরা হচ্ছে বড় লোক, বাকি সবাই গরিব, যাদের পাকা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে গ্রামের মধ্যে, তো এটা একটা বৈশিষ্ট্য। তো সেম এই কালপেবল হোমোসাইডের মধ্যে 4টা বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে মার্ডার। আর যদি ওই কন্ডিশন ফুলফিল না করে, তখন আবার ফেরত আসবে। তাহলে 1 নম্বর এমসিকিউ, মার্ডার কত ধারায় আছে, 300, এটা বারবার পড়বেন, মনে রাখবেন। এখন মার্ডার কাকে বলে, বলতেছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার, প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার যদি এই 4টা উপাদানের কোনো একটা আমরা পাই। তাহলে প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার হবে, মানে আপনার গ্রামের মধ্যে যারা আছে, ধরেন যে সবাই বড় লোক হবে যদি এই 4 কন্ডিশন ফুলফিল করে, সবার 4তলা 5তলা বাড়ি থাকে, সবাই বড় লোক, ওই কথাটা এখানে বলছে। তো প্রথম যে কন্ডিশনটা, এইটা নিয়ে সবার দ্বন্দ্ব যে ভাই এখানেও তো ইন্টেনশন আছে আর আমরা ওইখানেও তো ইন্টেনশন দেখছি, যে ইন্টেনশন থাকলে আমরা কালপেবল হোমোসাইড বলবো। তো মূলত কথা হচ্ছে যে দেখেন, একটা হত্যাকাণ্ডকে আমরা বাকি সব উপাদান দিয়ে প্রথমে তো নিয়ে আসলাম কালপেবল হোমোসাইডের মধ্যে, আর কালপেবল হোমোসাইডের ভিতরেই তো মার্ডারটা, এটা তো বাইরে না, আপনার গ্রামের মধ্যেই তো বড় লোকরা থাকে। তাইলে এই প্রথম যে কন্ডিশন, ইন্টেনশন বা ইচ্ছা,
এটা হচ্ছে যে উভয় জায়গায় কমন থাকবে, মানে ইন্টেনশন বা ইচ্ছা এটা উভয় জায়গায় কমন থাকবে, কারণ ওইটা না হইলে তো কালপেবল হোমোসাইড হইতো না, আর কালপেবল হোমোসাইড না হইলে তো মার্ডারে আসতো না। তাহলে এক নাম্বারে যে উপাদান ইন্টেনশন বা ইচ্ছা, এটা উভয় জায়গায় থাকবে। তো এখন আপনি যে প্রশ্নটা করবেন যে ভাই তাহলে আমি পার্থক্যটা কিভাবে করব যে কোনটা কালপেবল হোমোসাইড আর কোনটা মার্ডার। কথা হচ্ছে আপনার পার্থক্য করার দরকারই নেই, পেনাল কোডের কোথাও কালপেবল হোমোসাইড আপনারে চাই নেই। শাস্তির ক্ষেত্রে আপনি কি পাবেন, কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে 299 জাস্ট আপনারে ডেফিনেশন দিছে, আর তারা দুইটা ভাগে ভাগ করছে, একটা যে কোনটা মার্ডার হবে কোনটা মার্ডার হবে না। তাহলে শাস্তির ক্ষেত্রে আপনি কি মনে রাখবেন, কোনটা মার্ডার আর কোনটা মার্ডার না। কালপেবল হোমোসাইড আপনার মনে রাখতে হবে না, ওইটা জাস্ট ডেফিনেশন দিয়ে শেষ। তার মানে এখন আপনার গ্রামে কে বড় লোক আর কে বড় লোক না, গরিব শব্দ আর আমরা ব্যবহার করব না, এটাই জাস্ট, আর কিছু না। আরেকবার বুঝার চেষ্টা করেন, আমরা 299-তে পড়ছি যে আপনার গ্রামটা কি হবে, জাস্ট কালপেবল মানে একজন ব্যক্তিকে যদি আরেকজন ব্যক্তি যদি হত্যা করে 299-তে আমরা নিয়ে আসছি। তো আসার পরে আমরা ওইটার ভিতরে স্পেশাল একটা জিনিস খুঁজতেছি, যে চারটা জিনিস পাইলে এটাকে আমরা মার্ডার বলবো। ওই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস হুবহু মিলে যাবে, সেটা কোনটা, সেটা হচ্ছে যে আপনার ইন্টেনশন, কারণ ইন্টেনশন না থাকলে তো কালপেবল হোমোসাইডই হইতো না। আর কালপেবল হোমোসাইড যদি না হইতো তাহলে যেটা হইতো সেটা হচ্ছে যে আপনার কালপেবল হোমোসাইড যদি না হইতো তাহলে মার্ডারের মধ্যে আসতো না, কারণ তাকে তো আপনার গ্রামে আগে থাকতে হবে, তারপর না গ্রামের বড় লোক হবে। এইটা হচ্ছে কন্ডিশন। এখন বাকি তিনটা এখন আসেন, আমরা ওই উপাদানে কি পড়েছি যে বডিলি ইনজুরি যদি দেন কালপেবল হোমোসাইডে আসবে। এখন এটা বলতেছে যে বডিলি ইনজুরি গুলাকে আমরা মার্ডারে নিয়ে যাইতে হলে ওইখানে যেখানে আপনি জেনে শুনে বুঝে আঘাতটা করতেছেন, মানে যারে শারীরিকভাবে আঘাত করতেছেন আপনি তারে ব্যক্তিগতভাবে চিনেন, আপনি জানেন এর এখানে অসুস্থ, তার হার্ট সার্জারি করা হয়েছে, অথবা তার এখানে আঘাত পাইছে, তার আগে থেকে হাড়টা বাঁকা, জানার পরে আপনি জেনে শুনে তারে আঘাত করলেন। তাহলে পার্থক্যটা কি হইল, ওইখানে ছিল আপনি বডিলি ইনজুরি করছেন, মারা যাইতেও পারে নাও যাইতে পারে। আর এইখানে একই কন্ডিশন সবকিছু, শুধু যারে আঘাত করতেছেন আপনি তারে চিনেন, তার দুর্বলতা সম্পর্কে জানেন, জেনে শুনে বুঝে যখন আপনি আঘাতটা করলেন আর আপনার আঘাতের কারণে সে মারা গেল, আমরা বলবো যে আপনি মার্ডার করলেন। তাহলে ধরেন যে আপনার গ্রামের একজন ব্যক্তির ধরলাম যে একটা অপারেশন হয়েছে, আপনি জানেন, তারপরে তার বাসায় যায় আপনি তার বুকের মধ্যে একটা ঘুষি মারলেন, শুধু মারছেন একটা ঘুষি, নর্মালি ব্যক্তি মারা যায় না, কিন্তু সে যেহেতু অপারেশন করছে আপনি তার দুর্বলতা জানেন, তখন আপনি মার্ডার করে বসে আছেন। এরপরে যেটা বলতেছে যে স্বাভাবিকভাবেই আপনি যে আঘাতটা করছেন এটা মারা যাওয়ার জন্য যথেষ্ট। আপনি একটা চাকু দিয়ে কারো গর্দানটাই কেটে দিলেন, তার মাথাটাই কেটে দিলেন, এখান থেকে পৃথক করে দিলেন, তার মানে যেটা অর্ডিনারি করছে আঘাতটা যথেষ্ট ব্যক্তি মারা যাওয়ার জন্য, তখন আমরা বলবো যে আপনি মার্ডার করলেন। এরপরে যেটা হচ্ছে যে একটা খুবই ভয়ানক বিপজ্জনক কাজ আপনি করতেছেন, যেটাতে সকল অবস্থায় অল প্রবাবিলিটি যে ব্যক্তি মারা যাবেই যাবে, মানে আপনি এমন একটা কাজ করতেছেন যেখানে আপনার নলেজ আছে যে ব্যক্তি মারা যাবেই যাবে, পার পাবে না কোনোভাবে, অথবা এমন আঘাত করতেছেন যেখানে মৃত্যু ঘটবে। কেমন, যেমন বললাম যে আপনি আইফোন নিয়ে আপনার ছাদের উপরে গেছিলেন, ব্যক্তি মারা যাইতেও পারে নাও যাইতে পারে, মারা গেলে কালপেবল হোমোসাইড হইতো। এখন আপনি ছাদের উপরে 20 কেজির একটা ধরেন যে পাথর আছে, নিচে একজন ব্যক্তি যাচ্ছে, 20 কেজির পাথরটা তার উপরে আপনি মারতেছেন, আপনার কোনো ইন্টেনশন নাই, আপনার তারে আঘাত করারও কোনো আপনার ইচ্ছা নাই, কিছুই নাই, কিন্তু আপনার নলেজ আছে এই পাথরটা যদি কারো উপরে পড়ে সে মারা যাবে। তার মানেটা কি, এমন ভয়ানক কাজ আপনি করতেছেন যেটা তো অল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই যাবে। তাহলে আপনি কি করলেন, তার মৃত্যু ঘটাইলেন। কেমন হইতে পারে, আপনি কাউরে বিষ খাওয়াচ্ছেন, একজন ব্যক্তিরে আপনি তারে বিষ খাওয়াচ্ছেন, আপনি জানেন বিষটা তার ভিতরে গেলে মারা যাবে অল প্রবাবিলিটি, তো ব্যক্তি মারা গেল, আপনি কি করলেন, মার্ডার করলেন। তাহলে দেখেন আমরা কালপেবল হোমোসাইড আর মার্ডারের মধ্যে পার্থক্য হয় না। কালপেবল হোমোসাইড হচ্ছে একটা ডেফিনেশন, একটা জিনিস, ওইটার ভিতর থেকে মার্ডার হচ্ছে তার একটা স্পেশাল প্রজাতি। তো এই দুইটার মধ্যে পার্থক্য হয় না। আমরা যখন শাস্তির ক্ষেত্রে পড়বো, শাস্তি আমাদেরকে বলে যে কোনটা মার্ডার হবে আর কোনটা মার্ডার হবে না। মার্ডার হইলে 302 ধারা, মার্ডার না হইলে 304 ধারা। আইনের ভাষায় বলে যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার,
কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে আমরা যে শাস্তিগুলা পড়বো ওই শাস্তিগুলোর মধ্যে আপনি কি পাবেন? কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাহলে এখানে আমরা এমসিকিউর জন্য কি করব? এই সেকশন নাম্বারটা মনে রাখবো। 300 নম্বরে আমাদের মার্ডার দেওয়া আছে। মার্ডারের উপাদান কয়টা দেওয়া আছে? 4টা দেওয়া আছে। এরপরে এখন আবার স্পেশাল 5টা কন্ডিশন দিছে, বলতেছে যে আপনি এই উপাদানগুলা পাইলেন, আপনি নিশ্চিত হয়ে গেলেন এটা মার্ডার। কিন্তু এই 5টা অবস্থার মধ্যে যদি ওই মার্ডারটা সংগঠিত হয়, ওই মার্ডারটার শাস্তি তখন আর মার্ডারের মতো হবে না, এটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। সহজ কথায় যদি বলি, ওইটা আবার ফেরত আসবে, মানে ওই যে কালপেবল হোমোসাইডের মধ্যে আবার ফেরত আসবে। কারণটা কি? 1 নাম্বার দেখেন, আপনি বাড়ি থেকে বাইর হইছেন, দোতলাতে থাকেন, নিচতলাতে যাওয়া মাত্রই একজনের সাথে দেখা হইলো, সে আপনার মা বোনকে নিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করলো, আপনার কাছে পিস্তল ছিল, রাগ ছিল, আপনি গুলি করে তারে মেরে ফেললেন। তো স্বাভাবিকভাবে দেখলে আপনি হত্যা করছেন, কারণ অল প্রবাবিলিটি ব্যক্তি মারা যাবেই। কিন্তু অবস্থাটা কি ছিল? সে আপনাকে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন দিছে, যেখানে আপনি সেলফ কন্ট্রোলটা হারিয়ে ফেলছেন, ব্যক্তিরে মেরে ফেলছেন। যদিও কন্ডিশন ফুলফিল হচ্ছে, ব্যক্তি মার্ডার করছে, কিন্তু অবস্থার কারণে ওইটা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। সহজ কথায় এটা মার্ডার হবে না, যদিও মার্ডারের উপাদান আমরা পাইছি। তারপরেও এটার মধ্যে আবার 3টা ব্যতিক্রম আছে, ওইটা আমাদের এমসিকিউর জন্য লাগবে না। যে এমন না যে উত্তেজনাটা আপনি নিজে থেকে নিজে নেন, বা সরকারি কর্মকর্তা আসছে, পুলিশ আসছে গ্রেফতার করতে, আপনার গায়ে হাত দিয়েছে, আপনি রাগান্বিত হয়ে মেরে ফেলবেন, এরকম চলবে না। বা কোনো ব্যক্তি সেলফ ডিফেন্স নিচ্ছে, তখন কিন্তু চলবে না। তাহলে আমরা সিম্পল এটা মনে রাখবো, যদি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে কোনো ব্যক্তি তার কন্ট্রোল ক্ষমতা হারিয়ে কাউকে হত্যা করে ফেলে, উপাদানে ফুলফিল হয়, কিন্তু অবস্থার কারণে ওইটা মার্ডার হবে না। 2 নম্বর হচ্ছে সরল বিশ্বাসে, যখন আপনি সেলফ ডিফেন্স নিবেন, নিজের শরীর এবং সম্পত্তি রক্ষা। যেমন আমরা 100 ধারায় পড়েছি যে 6টা ক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্সে ব্যক্তিকে মৃত্যু ঘটাইতে পারেন। 103 ধারায় আমরা পড়েছি কি 4টা ক্ষেত্রে আপনি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অন্য ব্যক্তিকে মারতে পারেন। তো ওই জন্য এটা বলতেছে যে সরল বিশ্বাসে শরীর এবং সম্পত্তি রক্ষার যে সেলফ ডিফেন্স ক্ষমতা আছে, ওটা অতিক্রম করে আপনি মেরে ফেলছেন। মানে ধরেন যে আপনার বাসায় ডাকাত দল আসছে, আপনারে মারছে ইচ্ছা মতো, ডাকাতি করছে, তারা চলে যাইতেছে, আপনার বাসা থেকে পিছনের দিকে যখন গেছে আপনার কাছে পিস্তল ছিল, আপনি পিছন থেকে তারে মেরে ফেলছেন। কারণ আমরা কি জানি, সেলফ ডিফেন্স ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর ভয় থাকে। এখন ডাকাতটা তো চলে যাচ্ছে, আপনার তো মৃত্যুর ভয় নাই, আপনি তারে পিছন দিকে মারতে পারেন না, কিন্তু আপনি মেরে ফেলছেন, তখন আপনার বিরুদ্ধে মার্ডারের মামলা চলবে না, কালপেবল হোমোসাইডের চলবে। কারণ সেলফ ডিফেন্সের ক্ষমতার বাইরে গিয়ে আপনি মারছেন, তো শাস্তিটা একটু কমবে। সরকারি কর্মকর্তা, একজন পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সে তার ক্ষমতার বাইরে গিয়ে এক্সিড করে সে একটা হত্যাকাণ্ড সংগঠিত করে বসে আছে, তখন তার বিরুদ্ধে হত্যা মামলা চলবে না, কালপেবল হোমোসাইডের মামলা চলবে। আর ধরেন যে কোনো পূর্ব পরিকল্পনা আপনার নাই, হঠাৎ যে কোনো রাস্তাঘাটে কোথাও চলতেছেন, হঠাৎ উত্তেজনায়, যেমন ধরেন যে কোথাও বিচার সালিশ চলতেছে, আপনারা 10 জন মিলে বসে বিচার সালিশ করতেছেন, কথায় কথায় একজন কি করলো, ওই যে বসার চেয়ারটা উঠায় আরেকজনের মাথায় মারলো, সে মরে গেল। তো এখানে কোনো পূর্ব পরিকল্পনা যদি না থাকে, যদি হঠাৎ উত্তেজনায় কোনো অবৈধ সুবিধা যদি না আনে, আনডিউ ইনফ্লুয়েন্স যদি না প্রয়োগ করা হয়, কোনো মারাত্মক পন্থা যদি অবলম্বন না করে, মারাত্মক পন্থা বলতে কি, যেমন ধরেন যে চাকু দিয়ে একদম খণ্ড বিখণ্ড করে ফেলাইলো, তখন কিন্তু এই ধারা আবার খাটবে না। অস্বাভাবিক কোনো পন্থা অবলম্বন না করে, তাইলে 3টা কন্ডিশন: কোনো পূর্ব পরিকল্পনা থাকবে না, হঠাৎ কোনো ঝগড়াপাতি হবে যেখানে আপনি কোনো অবৈধ সুবিধা নেবেন না, এবং মারাত্মক কোনো ক্রুয়েল কোনো পন্থা অবলম্বন করবেন না। তখন যদি আপনি মেরে ফেলান, এটা মার্ডারে যাবে না, কালপেবল হোমোসাইডে চলে আসবে। আর ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হয়, তার যদি সম্মতি থাকে, যেমন ধরেন যে লায়লা আর মজনু প্রেম ভালোবাসা করে, এখন ফ্যামিলি মানে নিবে না, তো দুইজনে কি করছে, পত্রিকায় গত বছরের নিউজ, ছেলে মেয়ে দুইজনে বিষ খাইছে, মানে একজন আরেকজনকে খাওয়াইছে, দুইজনই নদীতে ঝাঁপ দিচ্ছে, এখন মেয়ে মারা গেছে, ছেলে কিন্তু মারা যায় নাই। এখন এই রকম ক্ষেত্রে এখন এই ছেলের বিরুদ্ধে মামলা যদি হয়, মার্ডারের মামলা কিন্তু হবে না, কারণ মেয়ের বয়স যেহেতু 18 বছরের বেশি, তার সম্মতি যেহেতু ছিল, এটা কালপেবল হোমোসাইডের মামলায় আসবে। তাহলে এই 5টা উপাদান আপনার কিন্তু শুধু এমসিকিউ না, লিখিতেরও একটা পরীক্ষা,
ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। তো এই জন্য এই সেকশনগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে আমরা যদি এই দুইটা সেকশনকে আপনাদেরকে সামারি করে দিই, আর এটাই প্যানাল কোডের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিনতম জিনিস। তাহলে আমরা একজন ব্যক্তিকে যখন আরেকজন ব্যক্তি হত্যা করে, আমরা প্রথমে দেখব যে এই হত্যাটা আনলফুল এর মধ্যে আসতেছে কিনা। লফুল হইলে তো কিছু করার নাই। যদি আনলফুলের মধ্যে আসে, আমরা দেখব যে এটা কি হইল, নেগলিজেন্স হইল না এটার মধ্যে কোনো বেপরোয়া যান চলাচল হইল না। যদি এই দুইটা না থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা কালপেবল হোমোসাইডে আসতে পারে। এখন এই আমাদের কাছে তিনটা প্যারামিটার আছে, আমরা দেখবো যে তার ইন্টেনশন ছিল কিনা, অথবা দেখবো সে শারীরিক আঘাত করছে কিনা, অথবা তার নলেজ ছিল কিনা। যদি তিনটার কোনো একটা পাই, আমরা বলবো যে কালপেবল হোমোসাইড হয়েছে। তো আমাদেরকে তিনটা ব্যাখ্যা দিয়ে বলতেছিল যে যদি আঘাত পূর্বেও থাকে কিন্তু নতুন আঘাতের কারণে মৃত্যু ত্বরান্বিত হয়, তাইলে আসামি কোনো সুবিধা পাবে না। যদি উপযুক্ত চিকিৎসা হইতো, ব্যক্তি বাঁচত, চিকিৎসা করা নেই, এটা কোনো অজুহাত না। আর মায়ের গর্ভের সন্তান মারাটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। মার্ডারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, মার্ডারটা বলতেছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই হচ্ছে মার্ডার যদি এই চারটার কোনো একটা আমরা পাই। ইন্টেনশন যদি আমরা পাই, অথবা যদি শারীরিক আমরা এমন আঘাত যেটা ব্যক্তি জেনে শুনে জায়গা আঘাত করছে তাকে সে জানে, আঘাতের কারণে ব্যক্তি মারা যাইতে পারে নাও যাইতে পারে, কিন্তু ব্যক্তি মারা গেল, তাহলে মার্ডার হবে। আর যদি শারীরিক আঘাতটা যথেষ্ট হয়, যে অর্ডিনারি কোর্সে এটাই যথেষ্ট আঘাতটা করার জন্য যাতে ব্যক্তি মারা যাবে, যদি মারা যায় তাইলে আমাদের হয়ে গেল মার্ডার। আর সর্বশেষ ছিল আপনি কি করতেছেন, কোনো কারণ ছাড়াই এমন ডেঞ্জারাস একটা কাজ করতেছেন যেখানে অল প্রবাবিলিটি, সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই, অথবা শারীরিক আঘাতের কারণে ব্যক্তির মৃত্যু নিশ্চিত। তখন আমরা বলবো যে আপনার কি হইল, আপনি মার্ডার করলেন। তো এই চারটা কন্ডিশন পাওয়ার পরেও বলতেছে যে অবস্থাটা দেখেন ব্যক্তি কোন অবস্থায় এই চারটা কন্ডিশন ফুলফিল করছে। যদি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের কারণে হয়, মানে হঠাৎ উত্তেজনায় মেরে ফেলে, তাইলে মার্ডার হবে না, তখন এটা ফেরত আসবে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। অথবা যদি তার ব্যক্তির সেলফ ডিফেন্স প্রয়োগ করতে ক্ষমতার বাইরে যায়, সরকারি কর্মকর্তা যদি তার অধিকার এক্সিড করে, অথবা যে কোনো ঘটনার মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া, অস্বাভাবিক প্রন্থা ছাড়া, অবৈধ সুবিধা নেওয়া ছাড়া যদি মেরে ফেলায়। আর সর্বশেষ তার বয়স যদি 18 বছরের বেশি হয়, তার যদি সম্মতি থাকে, তাহলে ওইটা মার্ডার হবে না। ওইটার নাম তখন আমরা দিব কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কন্ডিশন ফুলফিল করছে কিন্তু আমরা বলতে পারতেছি না মার্ডার করছে, কারণ এই পাঁচটা অবস্থা। আপনার পরীক্ষায় আসতে পারে এটাও যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হওয়ার অবস্থা কয়টা, তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচটা। তারপরে আরেকটা এমসিকিউ আসতে পারে সেটা হচ্ছে যে মার্ডার হওয়ার জন্য নিচের কোনটা উপাদান জরুরি। চারটা উপাদানের কোনো একটা থাকতে পারে এখানে, যেমন ইন্টেনশন আছে, আপনি শারীরিক আঘাত আছে, অর্ডিনারি কোর্সে আঘাত আছে, খুবই ভয়ানক কাজ আছে। তাহলে এই চারটা উপাদানও মনে রাখবেন। এই দুটা সেকশনের মধ্যে সময় দিবেন, এই দুটা থেকে একটা এমসিকিউ থাকে। এখন আসি এদের শাস্তিটা। নর্মালি প্যানাল কোডে এত শাস্তি মনে রাখার আপনার দরকার নাই, শুধু গুরুত্বপূর্ণ কিছু হাইলাইটেড সেকশনের শাস্তি মনে রাখবেন। তো এখন এই 301 নাম্বার যেটা বলে, এইটা একটু ব্যতিক্রমী কথা বলে, এটা আবার মুখস্থ রাখে দিবেন এক লাইনে। আপনি করিমরে হত্যা করতে গেছেন কিন্তু গুলি লাগছে রহিমের কাছে, রহিম মারা গেছে, এখন কিছু সুবিধা পাবে কিনা? কথা হচ্ছে যে না, ওই করিমরে হত্যা করলে আপনার যে শাস্তি হইতো, রহিম মারা গেছে তাতেও একই শাস্তি, কোনো সুবিধা নেই। তাহলে 301, যদি আপনার টার্গেট মিস হয়, যদি ব্যক্তি মারা যায়, নতুন কোনো টার্গেটও মারা যায়, আপনি একই শাস্তি পাবেন যাকে টার্গেট করছিলেন তাকে মারলে যেটা পাইতেন। তাহলে আপনার এই 301 কি বলতেছে, আপনি যাকে মারতে চাইছিলেন, যেই ইন্টেনশনে মারতে চাইছিলেন, তাকে মারলে যেই শাস্তি হইতো, যদি ভুল কোনো টার্গেট মারা যায় একই শাস্তি হবে, কোনো সুবিধা পাবেন না। এখন আসি মার্ডারের শাস্তি। তো নর্মালি 302 ধারা, এটা তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, মাঝে মধ্যে আপনার আসতে পারে যে মার্ডারের শাস্তি কত ধারায় আছে, বা মার্ডারের শাস্তিটা কি, বা নিচের কোন ধারার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এটার দুইটাই শাস্তি দেওয়া আছে, হয় মৃত্যুদণ্ড হইতে পারে সর্বোচ্চ, অথবা যাবজ্জীবন, যে কোনো একটা হইতে পারে, এবং সাথে অবশ্যই টাকা পয়সা জরিমানা থাকবে। তাহলে মার্ডারের শাস্তি হচ্ছে 302, মৃত্যুদণ্ড ম্যাক্সিমাম, অথবা যাবজ্জীবন সাথে জরিমানা। আর 303টা মাঝে মধ্যে এটাও এমসিকিউ ছিল যে এই ধারার শাস্তি হচ্ছে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, মানে বিচারকের কাছে কোনো অপশন নাই। 303 ধারায় যদি কারো বিরুদ্ধে চার্জ গঠিত হয়,
এখন আপনার এমসিকিউ থাকতে পারে যে একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি সে আবার নতুন করে একটা হত্যা মামলা আসামি হয়েছে, মামলা প্রমাণিত হয়েছে, নিচের কোন ধারায় তার শাস্তি দেওয়া হবে? তাহলে আপনি ৩০২ কিন্তু আর তখন নিতে পারবেন না, কারণ এই ৩০৩ বলতেছে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, মানে কোনো আসামি যদি অলরেডি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত থাকে, সে যদি নতুন করে হত্যা মামলায় দণ্ডিত হয় তাহলে তার শাস্তি ৩০৩ বাধ্যতামূলক, কোনো কিছু করার নেই। আবার মাঝে মধ্যে এটা জিজ্ঞেস করে যে নিচের কোন ধারার শাস্তি বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, তাহলে ৩০৩ আপনার জন্য এডিশনালি মনে রাখবেন, সাইটে করে লিখে রাখবেন। এখন আসি, যদি আপনি অ্যাটেম্প টু মার্ডার করেন, মানে আপনি মার্ডার করতে চাইছেন, টার্গেট মিস হয়েছে, কেউ মারা যায় নাই, গুলি করছেন লাগে নাই, কোপ মারছিলেন বেঁচে গেছে, যেটাকে আমরা বলি যে আপনি মার্ডারের চেষ্টা করছেন, তো এরকম ক্ষেত্রে আমাদের ৩০৭ নাম্বার সেকশন আমাদের ব্যবহার করব আমরা এখানে। তো আমাদেরকে যে কথাটা বলে, আপনি টার্গেট করছেন, মিস হয়েছে, কারো কোনো ড্যামেজ হয় নাই, ভিকটিমের কোনো সমস্যা হয় নাই, তাহলে ম্যাক্সিমাম 10 বছর সাথে জরিমানা হইতে পারে। আপনি আপনি টার্গেটের মধ্যে কিছু করছেন, সে আঘাত পাইছে, হয়তো শারীরিক ব্যথা পাইছে, গুলিটা পায়ে লাগছে, হাতে লাগছে, এরকম যদি হয় তখন শাস্তিটা যাবজ্জীবনও হইতে পারে অথবা 10 বছর হইতে পারে, যে কোনো একটা। আর যদি যেটা হয়, ওই যে যেই অ্যাটেম্প টু মার্ডারটা করছে, এটা যদি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি কাজটা করে, যদি হত্যা সংগঠিত হয়ে যাইতো, তাইলে তো তার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড ছিল ৩০৩ ধারায়। এখানে বলতেছে যে বিচারক চাইলে এখানেও তার মৃত্যুদণ্ড দিতে পারে, এটা বাধ্যতামূলক না, এটা অপশনাল। তাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আমরা দুইটা সেকশন মনে রাখবো, একটা হচ্ছে যে ৩০৩ যদি সে মার্ডারের মামলা আসামি হয় তাহলে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, আর যদি অ্যাটেম্প টু মার্ডারের মামলা আসামি হয় তাহলে ৩০৭ বলতেছে তার মৃত্যুদণ্ড হইতে পারে, কারণ সে অলরেডি কনভিক্টেড, তো এই জন্য তারে চাইলে বিচারক দিতে পারে। তাহলে ৩০৩ আর ৩০৭-এর মধ্যে একটাই পার্থক্য, ৩০৩-এ বাধ্যতামূলক আর ৩০৭-এ হচ্ছে অপশনাল, মেয়ে ব্যবহার করা হয়েছে, চাইলে দিতে পারে, অথবা যাবজ্জীবন অথবা 10 বছর। তাহলে এই কয়টা সেকশন আপনাকে একটু যত্ন সহকারে সময় নিয়ে পড়বেন, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর এটা আপনি লিখিত পরীক্ষার ক্ষেত্রে এটাই পড়বেন, ভাইবা দিতে গেলেও এটাই পড়বেন, আর কিছু না। এটাই জিজ্ঞেস করবে একবার হইল যে মার্ডার কালপেবল হোমোসাইড বলতে কি বুঝেন, পার্থক্য আছে কিনা। লিখিত পরীক্ষা আসতে পারে যে দুইটার মধ্যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, নট অ্যামাউন্টিং টু মার্ডারের মধ্যে 5টা পার্থক্য লিখেন, উপাদানগুলা লিখেন, এটাই, আর কিছু না। এই উপাদানগুলাই আপনি যদি একটু গুছায় লিখতে পারেন, পাস। এখন চলে আসি আমরা, কালপেবল হোমোসাইডের শাস্তি তো হয় না, আসলে মূল কথাটা হবে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের শাস্তি। তাহলে শাস্তিটা কি হবে? কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে যেটা মার্ডার হয় নাই। তাহলে কি হবে? তো ৩০৪-এর মধ্যে আমাদের দুইটা অংশ, আমরা 3টা উপাদান পাইছিলাম, একটা ছিল আমাদের ইন্টেনশন, একটা ছিল বডিলি ইনজুরি। তো বলতেছে যদি ইন্টেনশন বা বডিলি ইনজুরি হয়, এক্ষেত্রে আসামির যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইতে পারে, সাথে জরিমানা অবশ্যই থাকবে। আর যদি নলেজের কারণে হয়, ওই যে আপনি ছাদের উপর থেকে মোবাইলটা ফালাই দিলে নর্মালি ব্যক্তি মারা যায় না, কিন্তু ব্যক্তি মারা গেছে, তো এই ক্ষেত্রে শাস্তিটা একদম খুবই ঢিলা ঢালা, ম্যাক্সিমাম আপনার 10 বছর হইতে পারে, অথবা জরিমানা দিয়ে পার পাইতে পারেন, অথবা উভয়টা হইতে পারে। তাহলে আমাদের কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের ক্ষেত্রে যখন ইন্টেনশনটা পাবো না, আমরা বডিলি ইনজুরি পাবো না, শুধু নলেজ পাবো, তখন তার শাস্তিটা খুবই ইজি, টাকা দিয়েও পার পাইতে পারে আসামি। আর যেটা হচ্ছে যখন আপনি কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের অ্যাটেম্পে অভিযুক্ত হবেন, মানে চেষ্টা করছিলেন, ব্যক্তি মারা যায় নাই, তাহলে নর্মালি 3 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়টা হইতে পারে। আর যদি ওই ব্যক্তি আঘাত পায় তাহলে 7 বছর পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়টা হতে পারে। তাহলে এই দুটাও আপনি একটু পড়ার চেষ্টা করবেন। আর সর্বশেষ চলে আসি আমরা সুইসাইড, 3টা সেকশন পাবেন, তিনোটাই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা থাকে মাঝে মধ্যে। ৩০৫-এর শেষ দেখবেন যে 5 আছে, এটা মনে রাখবেন যে 5 ধরনের ব্যক্তিকে যদি আপনি পরচিত করেন আত্মহত্যার জন্য, তাহলে কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তিকে যদি আপনি পরচিত করেন আত্মহত্যার জন্য, আর ওই ব্যক্তি যদি আত্মহত্যাটা করে, তাইলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। 1 নাম্বার 18 বছরের কম, 2 নাম্বার পাগল, 3 নাম্বার ইডিয়েট বা হাবা গৌবালক, 4 নাম্বার হচ্ছে নেশাগ্রস্ত ইনটক্সিকেশনকৃত ব্যক্তি, 4 নাম্বার হচ্ছে সাময়িক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি।
তাহলে 5 ধরনের ব্যক্তিকে যদি আপনি পরিচিত করেন আত্মহত্যার জন্য, তারা যদি আত্মহত্যা করে বসে, তাইলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড, কিছু করার নেই, অথবা যাবজ্জীবন সাথে জরিমানা হইতে পারে। আর 306 বলতেছে যে ওই যে কোনো স্বাভাবিক ব্যক্তি, ভালো সুস্থ একটা ব্যক্তিকে আপনি পরিচিত করতেছেন, অ্যাবার্টমেন্ট করতেছেন, তাহলে আপনার 306-এর অধীনে 10 বছর এবং সাথে অর্থদণ্ড। আর যেই বেচারা আত্মহত্যা করতে গিয়ে ফেরত আসলো, মারা যায় নাই, তারও শাস্তি আছে। যে আল্লাহ আপনারে এত সুন্দর একটা জীবন দিছে, আপনি কি দুঃখে আত্মহত্যা করতে যাচ্ছেন, মানুষের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, 1 বছরের জেল অথবা জরিমানা অথবা উভয়টা হতে পারে। তাহলে 309 ধারাটাতে আপনারা বিভিন্ন ক্রিয়েটিভ ভাবে প্রশ্ন দিতে পারে। তো এটা একটু মনে রাখবেন, 309 ধারা হচ্ছে যে মরতে গেছিল কিন্তু মরে নাই, ফেরত আসছে, তার শাস্তি। এখন এই যে আমরা 3টা জিনিস পড়লাম এখান থেকে, তাইলে টোটাল আমরা যা পড়লাম মূলত 3টা কনসেপ্টই পড়লাম। একটা হচ্ছে সুইসাইড, তাহলে নিজেকে নিজে প্রশ্ন করবেন সুইসাইড রিলেটেড আমার 3টা সেকশন আছে, আমি পারতেছি কিনা, ভিতরে কি আছে। একটা হচ্ছে যে মার্ডার, আর একটা হচ্ছে কালপেবল হোমোসাইড। তো কালপেবল হোমোসাইডেরও 3টাই সেকশন পাবেন। 299 ডেফিনেশন দেয়, 304-এ তার শাস্তি দেয়, আর 308-এ আপনি যদি অ্যাটেম্প করেন। আর মার্ডারের ক্ষেত্রে শুধু 4টা সেকশন আমরা পাবো। 300 ধারায় তার ডেফিনেশন দেয়, 301-এ স্পেশাল কন্ডিশন বলে যদি ভুল ব্যক্তিকে মারেন একই লাইবিলিটি আপনার, 302-এ তার সাধারণ শাস্তি, আর 307-এ হচ্ছে যে অ্যাটেম্প যদি আপনি করেন। তো এইভাবে আপনি নিজে একবার লিখে 3-4 বার ট্রাই করেন, দেখবেন যে আপনার ক্লিয়ার হয়ে গেছে। এমসিকিউতে এর চাইতে বেশি আর দরকার নাই। আর সময় সুযোগ থাকলে এই কয়টা সেকশনের মধ্যে উদাহরণ কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, বাংলাতে একবার পড়ার। আর 2টা সেকশন যেটা আমরা বললাম, ওই যে একটা ছিল আমাদের কি নেগলিজেন্সের কারণে 304-এর এ, এটা সম্ভবত এইবারের জুডিশিয়ারিতে আসছে সম্ভবত, যদি আমার ভুল না হয় 304-এর এটা সেখানে দেওয়া ছিল। অবহেলা মানে নেগলিজেন্সের কারণে যদি মারা যায়, শাস্তির পরিমাণটা সেখানে চাইছে, দেখেন 5 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়টা। আর যদি আপনার 304-এর বি বলতেছে যে বেপরোয়া যদি আপনি গাড়ি চালান, বাইক রাইডিং করেন, তার কারণে যদি কেউ মারা যায়, তাহলে 3 বছর অথবা জরিমানা অথবা উভয়টা। তাহলে এই 2টা সেকশনও মনে রাখবেন। এই যে আজকে এতক্ষণ যেটা পড়লেন, এটার উপরে আপনি প্রয়োজনে 4 ঘন্টা সময় দেন, 5 ঘন্টা দেন, 2 দিন দেন, তারপরে আপনি কনফার্ম যে একটা এমসিকিউ তো পাবেনই পাবেন, মানে শিওর এই কয়টা সেকশন থেকে একটা এমসিকিউ থাকবেই, যদি কোনো স্ট্যান্ডার্ড কোর্সিং যদি করা হয়। আশা করি এইটা আপনি